স্বামীর বাড়ি ছাইরে আইলি কেন? হ্যাঁ, তোরে আমি কি কইছিলাম? ওই বিয়ার সময় তোরে আমি কি কইছিলাম? কই নাই? এই যে লাল শাড়ি পরে যে শ্বশুর বাড়িতে যাইতেছস, স্বামীর বাড়িতে যে যাইতেছস, আর কাফনের কাপড় পরে শেষ বিদায় লয়ে বাইরবি। তোর বাপে যে আমার এত অত্যাচার করছে, তারপরে তো আমি কোনোদিন তোর বাপের সংসার ফালে আমার বাপের বাড়ি যাই নাই। তুই আইছিস কেন? বিয়ার পর থেকে যৌতুকের টাকার জন্য আমারে যত অন্যায় করছে, আমার সাথে যত অত্যাচার করছে, দিনের পর দিন মারছে, সবকিছু সহ্য করছি, তবুও স্বামীর বাড়ি থেকে আসি নাই। কিন্তু আজকে কি করছে জানো? বিয়া কইরা একটা নতুন বউ ঘরে নিয়ে আইছে, আমার ঘরে আমার সতীন নিয়ে আইছে, আর আমারে গান ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। কি বলি? তোরে বাড়ি থেকে বাইর করে দিছে? ও বিয়ে করছে? তালাক দিয়ে বাইর করে দিছে? ও আম্মা, ও আরেকটা বিয়া করে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি পুরো কপাল নি, কইতে লজ্জা লাগলো না? হ্যাঁ, সব দোষ তোর। যদি ভালো হতি তাহলে তোর সবাই বিয়ে করতো, তোর তালাক দিত। সব দোষ তোর। কি করতেছো? ছাড়ো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি? আমি মানুষের বাড়ি কাম করে 2 বেলা খাই, ওরে তোর জামাই তালাক দিয়ে দিছে। ওরে আমি কেমনে রাখবো এই জোয়ান মেয়েটারে? আমি ওরে কেমনে ভরণ পোষণ দিব? কই পাবো আমি ওর লেগে খাওয়ালো? ওর জামাই একটা জুয়াখোর, নেশাখোর, মেয়েবাজি করে। ভুলে গেছো এর আগে ওরে কত মাইরা রক্তাক্ত করে এই বাড়িতে পাঠাইয়া দিছে? আমি কিছু ভুলি নাই, কিন্তু তুই আমারে ক, এই ডিভোর্সি মায়ালে আমি কই যাব? আমি কি করব? আমি কই যাব? আরে লই আমি কই যাব? থাক, আর কাইন্দ না, যা হওয়ার তা তো হয়েই গেছে। কান্নাকাটি করে আর কি হইব? জানো রফিক ভাই, পান থেকে শুন কষলে মানুষটা আমার ধরে মারতো, আমার ঠিকঠাক মতো খাইতেও দেয় নাই। কতদিন যে আমি না খাই আসছিলাম তার কোনো হিসাব নাই। খাওয়া পিন্দা কোনো কিছুই ঠিকঠাক মতো আমার দেয় নাই কোনোদিন। তাও আমি কোনোদিন মুখ ফুইটা কিছু কই নাই, কোনো প্রতিবাদ করি নাই। কিন্তু মানুষটা যৌতুকের জন্য আবার বিয়া করছে। আমি তারে কত কাকুতি মিনতি করে কইছি, আমার বাড়ি থেকে তারাই দিও না, আমি তোমাকে বাড়িতে এক কোনায় পইরা থাকবো, কাজের লোকের মতো থাকবো। তাও তাগর মন গলে না, আমার উল্টা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। আমি এখন কই যাবো, কি করবো কত? আমার কি দোষ ছিল কত? এখানে তোমার কোনো দোষ নাই। কাইন্দ না, কান্নাকাটি বন্ধ করো। যা হয়েছে তা তো হয়েই গেছে। শোনো, একটা কথাই আছে, আল্লাহ বান্দাবান্দির জন্য যা করে ভালোর জন্যই করে। আমার সাথে মস্করা করো রফিক ভাই? আমার জামাই আমার তালাক দিয়া বাড়ি থেকে ধাক্কা দিয়া বাইর করে দিছে। আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি কেমনে বাইচা থাকবো আমার তার কোনো ঠিক ঠিকানা নাই। আর তুমি কইতেছো আল্লাহ এগুলা ভালোর জন্য করছে? কথা কি জানো, এমন ভালো যাতে আমার দুশ্মনেরও কোনোদিন না হয়। তোমার জীবন থাইকা তোমার বদমাস জামাইটা সইরা গেছে, তুমি মুক্তি পাইছো তার কাছ থেকে। এর চাইতে ভালো আর কি হইতে পারে? আমি যে কেন তোমার এই কথা কইছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, একদিন ঠিকই বুঝতে পারবা। আরে পথ আটকেছেন কি জন্য? কি শুনলাম তোমার স্বামী নাকি তোমারে তালাক দিছে? ব্যাককুলের ঘরে ব্যাককুল? কত বড় ব্যাককুল হইলে
তোমার মতো সুন্দরী যুবতী মায়ের এসে তালাক দেয়। তুমি যদি আমার বউ হইতা, তোমার রানী বানায় রেখা দিতা, পায়ের উপর পা তুলে খাইতা আর হুকুম করতা। তোমার স্বামী তোমার মর্ম বুঝে নাই, তোমার লেগে আমার খুব খারাপ লাগতেছে। আহারে, এত সুন্দরী মাইয়া কি সব সেরা শাড়ি পরা গ্রামের মধ্যে ঘুরে বেড়াইতেছে। নিজের নজর ঠিক করেন কইলাম, আমার যাইতে দেন। আরে কই যাইতেছ? আমি কি ভুল কিছু বলছি নাকি? আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। সারমু তো বুঝতেছো না, অনেক বছর স্বামীর সাথে সংসার করছো, তোমার তো নিজের একটা কষ্ট আছে, একা থাকতে কষ্ট হয় না? যদি চাও তোমার স্বামীর অভাবটা আমি পূরণ করতে পারি। আমার হাত ছাড়েন, হাত ছাড়েন। ছাড়তেছি তো, তুমি বুঝো না কেন? তুই তুই নিতুর হাত ধর, হাত ছাড়। কি রে, তুই আমার থাপ্পড় দিলি? এই নাসিরের থাপ্পড় দিলি তুই? এই থাপ্পড় খাওয়ার কাজ করলে থাপ্পড় তো খাইতেই হবে। নিতু, তুমি বাড়িতে যাও। নাসির, তোরে ভালোই ভালোই কইতাছি, তোর ভালোর জন্য বলতেছি। তুই নিতুর দিকে চোখ দিস না। তুই ভাবিস না নিতু একলা, নিতুর অভিভাবক আছে। তুই যদি নেক্সট টাইম নিতুর ডিস্টার্ব করছিস, তাহলে তোর জন্য খুব খারাপ হয়ে যাবে। কথাটা মনে রাখিস। নিতু, কাজটা ঠিক করলা না, এর বদলা আমি নিব। সুদে আসলে আমি সব আদায় করে দেব। বুঝবাই নাসির কি জিনিস। আম্মা, ই তো ওর জামাই বাড়ি ছাইড়া চলে এলো আর তুমি তার জায়গা দিলা। আমি নিশ্চিত ওর কারণে ওর জামাই ওরে তালাক দিলে। তুমি ওরে বসে বসে খাইবা? ওরে কেন তুমি এই বাড়িতে জায়গা দিলা? কেন আপা, তোর সমস্যা কি? আমি তো তোর বাড়িতে যাই একবেলা খামু না। আমার অসুবিধা নাই, আমার বাড়িতে তো তোরে ঢুকতেই দিব না। তুই জানিস না আমার বড় ভাই নাই, বাপ নাই, মা কষ্ট করে সংসারটা চালায়। তুই কোন ভরসা এই বাড়িতে আসলি? তোরে কে এই বাড়িতে খাওয়াইবো? শোনো আপা, তোমারে তো তোমার জামাই ভাত কাপড়ের জন্য 3 বেলা করে কিলায় না। যৌতুকের টাকার জন্য যদি কিলায় তোমার বাড়ির থেকে বাইর করে দিত, তাহলে তুমিও বাপের বাড়িতে আইসা উঠতা। আর তাছাড়া যদি তোমার জামাই আরেকটা বিয়া করে সতীন ঘরে নিয়ে আসতো, তখন বুঝতা কেমন লাগে। আর তাছাড়া আমার এই অবস্থার জন্য তো তুমি আর দুলাভাই দায়ী। তোমরা একটা জোর করে আমার ওই নেশাকর্তার সাথে বিয়া দিছিলা। কি করলি? স্বামীর সংসার করতে পারলি না তুই, আর এখন দোষ হয়েছে আমাদের। আমরা তোরা কি করছি? আমরা তো ভালো জায়গা বিয়ে দিছি, তুই সংসার করতে পারছ না, তোর সমস্যা। আরে থাম না, জামাই সামনে তোরা কি শুরু করছিস? হ্যাঁ, এখন এইসব কথা থাক। নিতু, যা তোর দুলাবের লেগে একটু নাস্তার ব্যবস্থা কর। হারাই রেছিস কে? যা যা ভাই বাবাজি, তুমি ঘরে হতো। এই জামাই রিলে ঘরে। জি আম্মা, যাইতেছি। আয়ো। ও ঘরে চলো। দুলাভাই, আপনি আপনি এত রাইতে আমার ঘরে কি করেন? আপনি সাহস হয় কেমন আমার ধরায় ধরায়? আস্তে আস্তে সবাই ঘুম থেকে যাইয়ে যাবো। যাহুক, তারাও দেখুক, আপা আম্মা সবাই দেখুক, ঠাকুর ঠাকুর জামাইয়ের আসল চরিত্রটা দেখুক। লুচ্চা লম্পট, আপনি এত রাইতে আমার ঘরে কি করতেছেন? বাইরন, আপনি আমার ঘর থেকে বাইরন। তোমার কবিস শয়তান একটা। বউ, গতকাল রাতে নিতু আমার তার ঘরে ডাকছিল। কি? নিতু তার ঘরে রাখছে তোমাকে? কি কও এগুলা? মানতেছি নিতু অনেক কষ্টের মধ্যে আছে, তাই বলা নিজের আপন দুলাবার দিকে নজর দিব, এটা তো ঠিক না। দুলাভাই, আপনি এগুলা কি কইতাছেন? হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? কাল রাতে আমি আপনারে আমার ঘরে ডাকছি নাকি আপনি আমার ঘরে গেছিলেন অসভ্যতামি করার জন্য? জানো মা, গতকাল রাতে দুলাভাই আমার ঘরে যায় আমার জড়ায় ধরছে। কপাল করি, হ্যাঁ, একটা কথা কবি না, চল। ছি ছি আম্মা,
আপনার ছোট মেয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে, এটা তো ঠিক না। এই কি কইতেছেন আপনি? হ্যাঁ, আমি মিথ্যা কথা কইতেছি? মিথ্যা কথা কইতেছেন আপনি? আপনি গতকাল রাতে খুব মতলবে আমার ঘরে গেছিলেন। আম্মা, ওরা কপাল নেই, একটা কথা কবি না তুই আর। অন্যায় করছে তোমার বড় মাইয়ের জামাই, তুমি আমারে মারতেছো, থাপ্পড় তো ওরে মারা উচিত। হ্যাঁ? আমার জামাইটার বাড়ি জন্য আমার জামাই বাবু মারবে। তোর তো মারি ফেলাম। আমি করে বেড়াস আর আমার জামাইয়ের বলস আমার জামাই দোষ না? আমরা ওর মারিস না, ওরা মারিয়ে ফেলাম। ও একটা নষ্ট, ও আমার স্বামীর নামে কলঙ্ক দিচ্ছে। আমার ফেরেশতার মতো স্বামী, তার নামে ও কত কথা বললো। নিজে তো সংসার করতে পারে না, আমার সংসারও করতে দিবে না। ও আমার ছোট বোন না, হ্যাঁ মরতে পারিস না, যা পারতে দিবে মর। জামাইয়ের নামে কলঙ্ক দেয়। নিজে তো সংসার করতে পারবে, আমার করতে দিবি না। তোর ছোট বোনের নামে কলঙ্ক। আমার সাথে আমি কিছু করি নাই। তোমরা আমার কথা কেন বিশ্বাস করতেছো না? আমি কিছু করি নাই। দুলাভাই মিথ্যা কথা কইতেছে। আমার আর বাচ্চা থাকার কোনো দরকার নেই। আমি আজকে মরেই যাবো। যখন কেউ চাই না, আমি আর বাচ্চাই থাকুম না। মরে যাবো, আমার আর ভালো লাগে নেই দুনিয়াতে, তাই আমি কি করবো? তুমি কি করতেছো এগুলা? আমারে মারতে দাও, তুমি আমারে বাঁচাইতেছো কেন? তার আমি মরে যাবো। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কি করতেছো এগুলা? কি হইছে? তুমি ফাঁস কেন নিতেছো? পাস নিব না তো কি করবো কও? নিজের স্বামী তালাক দিছে, বাপের বাড়িতে আইছিলাম। আমার দুলাভাই আমার খুব প্রস্তাব দেয়। আমার মা বোন আমার কথা বিশ্বাস না করে আমার দুলাভাইয়ের কথা বিশ্বাস করছে। আমার আপন মানুষ আমার কথা বিশ্বাস করে নাই। আমার দুলাভাই সবাই মিলে আমার চরিত্রে কলঙ্ক দিয়েছে। এই কথা বিশ্বাস করে আমার মা বোনটা দাও, আমারে কেমনে মারছে দাও। তোমার মা বোন তোমারে এইভাবে মারতে পারলো? জানো রফিক ভাই, আমি না আমার পরিবারের চোখে বিষ হয়ে গেছি, আর পুরুষের কাছে কেবলমাত্র একটা ভোগের সামগ্রী। আমার এই জীবন আর ভাল লাগতেছে না। আমি মইরা গেলে বাঁচি, আমারে তুমি মরতে দাও। আমি মইরা গেলে যদি একটু শান্তি পাই। নিতু, আত্মহত্যা করা কোনো সমাধান না। যে আল্লাহ তোমার ভাগ্যে এত দুঃখ কষ্ট রাখছে, দেখো সেই আল্লাহ একদিন তোমার কপালে সুখ ফিরাইয়া দিব। সুখের আশা আমি আর করি না রফিক ভাই। ছোট থেকে কত অভাব অনটন দুঃখ দুর্দশায় বড় হয়েছি। ভাবছিলাম স্বামী সংসারে যায় একটু সুখ পাবো, কিন্তু দেখো জামাইটাও তালাক দিয়া চইলা গেছে। আল্লাহ আমার কপালে বিন্দু পরিমাণ সুখ লেহে নাই। একজন ডিভোর্সি মাইয়ার সমাজে বাইচা থাকা যে কত অপমানের, কত কষ্টের, এটা তুমি বুঝবা না রফিক ভাই। আমি মইরা গেলে একটু শান্তি পাবো, আমারে তুমি মরতে দাও। তুমি আমারে কেন আটকাইলা? না নিতু, আমি তোমারে মরতে দেব না। আমি তোমারে সুখে রাখবো, তোমার বাকি জীবন আমি সুখে রাখবো। কি হইলো, তুমি এভাবে তাকায় আছো কেন? কি কইলা তুমি? তুমি আমারে সুখে রাখবা? রফিক ভাই, তুমিও কি বাকি 10টা পুরুষের মতো সুখের লোভ দেখায়া, ভালোবাসার লোভ দেখায়া আমারে ভোগ করতে চাইতেছো? সিসি নিতু, তুমি এসব কি কইতাছো? আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভোগ করতে চাইতেছি না। আমি তোমার সুখ দুঃখের ভাগ নিতে চাইতেছি। তুমি আমার সুখ দুঃখের ভাগ নিবা কোন স্বার্থে? নিতু, আমি তোমারে অনেক আগে থেকেই ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু কখনো মনের মধ্যে সাহস যোগাইতে পারি নাই তোমার এই প্রস্তাবটা জানানোর লাগে। কেন জানো? আমি একটা বেকার ছেলে, মামার বাড়িতে থাকি, কামলা খাটি। মামার গোয়াল ঘরের পাশে ছোট্ট একটা জায়গায় আমি আমার জীবন যাপন করি।
তোমার নিয়ে কই রাখলো। ভাবছিলাম পড়ালেখাটা শেষ কইরা মাস্টার্সটা কমপ্লিট কইরা তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাবো, কিন্তু দেখো ভাগ্যের কি উপহাস, তোমার মা বোন তোমার দুলাভাই তাদের পছন্দের ছেলের কাছে হুট করে তোমার বিয়া দিয়া দিল। আমার ভাগ্যটা পুইরা গেল, তোমার আর প্রস্তাব দিতে পারি নাই, তোমার নিজের বউ করে আনতে পারি নাই। এখন আমার পড়ালেখা শেষ হয়েছে, আমি আমি চাকরি খুঁজতেছি। আমার একটা চাকরি হয়ে গেলেই আমি তোমার বউ বানাইয়া আমার বাড়িতে নিয়ে আসবো, যদি যদি তুমি রাজি থাকো। তুমি এগুলি কি কইতাছো রফিক ভাই? তোমার মাথা ঠিক আছে? তুমি আমার যখন ভালোবাসতা তখন আমি ছিলাম কুমারী, আরে এখন আমি ডিভোর্সি। আমার জামাই আমারে লাত্তি দিয়া বাইর করে দিছে, তালাক দিয়া। নিতু, তুমি ডিভোর্সি আর যাই হও, তোমার যদি আরো 4টা বাচ্চা কাচ্চাও থাকতো তারপরও বিন্দু পরিমাণের আমার ভালোবাসা কমতো না। আমি তোমারে ভালোবাসি, তুমি তুমি শুধু আমার একটু সময় দাও। আমি চাকরি খুঁজতেছি, খুব শীঘ্রই আমার চাকরি হয়ে যাব, আর চাকরিটা হয়ে গেলেই আমি তোমারে বউ করে আমার ঘরে নিয়ে আসবো। রফিক ভাই, আমি ঘর পোড়া গরু তো, আমারে মিথ্যা স্বপ্ন দেখায়ও না। তুমি যদি সত্যি আমারে ভালোবাসা থাকো, আমি না হয় তোমার লেগে আর কয়েকটা দিন অপেক্ষা করবো। এই শেষবার না হয় তোমার উপরে আমি ভরসা করেই ঠকলাম, আমার তাতে কোনো আপত্তি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কান্নাকাটি বন্ধ করো, তুমি বাড়িতে যাও যাও। তোমার যে জ্বর আইছে, বড় জামার কথা শুন না, 2 দিনের মাথায় তোরে বিয়ে দিয়ে দিলাম। আর একটু খোঁজ খবর দিয়ে যদি বিয়েটা দিতাম তাহলে আজকে এই অবস্থা হইতো না। আম্মা কাইন্দো না তো, এমনি তোমার অনেক জ্বর, যা হবার তা তো হয়েই গেছে, চাইলেও তো এখন আর উল্টাইতে পারো না। এগুলো চিন্তা করলে লাভ আছে? এগুলো কথা বাদ দাও তো। বুঝবি না রে মা, বুঝবি না। জোয়ান মায়া, তালাক দেওয়া মায়া, বাড়ির মধ্যে থাকলে বাপ মার চিন্তার কোনো শেষ নাই। তোর কপাল ভালো যে একটা পোলা হয়ে হয় না, এমন জোয়ান আছো। যদি একটা ভালো পোলা পাইতাম, যে মনে করছে বউ মরে গেছে বা কোনো হারা পলাই গেছে গা, একটু সভ্য ভদ্র ভালো দেখে যদি হারাতে উড়ে দিয়ে আমি মরতে পারতাম। শাম্মা কি চাতা কইতাছো কও তো, এগুলা কথা কেউ কয়? আর তাছাড়া আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আল্লাহ যদি ভাগ্যে লেহে, যদি সময় সুযোগ মিলে, তাহলে সময় মতো ঠিকই ভালো একটা ভদ্র ছেলের সাথে আমার বিয়ে হইব, দেখবা। আমি তোমারে মরতে দেব না, আমি তোমারে সুখে রাখবো, তোমার বাকি জীবন আমি সুখে রাখবো। এগুলো নিয়ে তুমি চিন্তা করো না তোমার। ওরে আল্লাহ, হুজুরের আজান দিতেছে না। আজান হয়ে গেছে। হায় হায়, আমার তো জ্বর নামলো না। আমি সকালবেলা মেম্বারের বাড়িতে যাই কাম করুম। আমি কইতেছি কি, কালকে তোমার কামে যাওয়া দরকার নাই, তোমার শরীরটা একটু ভালো হোক, তারপরে কামে যাও। কি কস? মেম্বারের বাড়িতে যাই যদি না রান্ধি, যদি খাও না আসি, তাহলে কি খাবি, কি খাবো? কিসে করি? আচ্ছা একটা কাজ করি, তোমার কালকে কামে যাওয়া দরকার নাই, তোমার বদলে মেম্বার চাচার বাড়িতে আমি কালকে কাম করে দিয়ে আইনি, তাইলেই তো হইলো। তুই কি এত ভারী কাম করতে পারবি? ঠেহাই পড়লে মানুষের অনেক কিছুই করানো লাগে, আমি পারবো আম্মা, তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও তো, তোমার এমনিতেই যে জ্বর আইছে। ওরে আল্লাহ,
নিতু, তুমি এত সকাল সকাল তুমি কই যেতেছো? মেম্বার চাচার বাড়ি যাইতেছি। এত সকাল সকাল মেম্বার চাচার বাড়িতে কেন? আর করো না, গতকাল রাত থেকে আমার অনেক জ্বর। আম্মা তো এই জ্বর নিয়ে কামে যাইতে পারবো না। আর তাছাড়া মেম্বার চাচার বাড়িতে তো আম্মা ছাড়া আর কোনো কাজের লোকও নাই। এই জন্যই আমি যাইতেছি কাজ করে দিতে। তাই বইলা তুমি মেম্বার চাচার বাড়িতে কাজ করবা? কেন, মানুষের বাড়িতে কাম করা মাইয়ারে বিয়া করবা না? কি কইতেছো তুমি এইসব কথা? বিয়া করবো না কেন? শোনো, আমি তোমারে ভালোবাসি, আমি অবশ্যই তোমারে বিয়া করবো। এই যে আমারা দেখো, মাস্টার্স কমপ্লিট কইরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতেছি। আমিও একটা কামলা মানুষ, মামার বাড়িতে কামলা খাটি। আচ্ছা, তোমার চোখ লাল কেন? রাইতে ঘুমাও নাই তাই না? আমার এত জ্বর, কেমনে ঘুমামো? এই কারণে আর ঘুমাইতেও পারি নাই। যাগা পেশাল না পারি, কামে যাইতে হইব। মেম্বার চাচা সকালে আবার পরোটা আর ভাজি খায়, নাস্তা দিতে দেরি হইলে অনেক রাগারাগি করব। আমি যাইগা। হ্যাঁ, বাহ 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 বাহ, তোমার হাতের চা ভারী চমৎকার। আর দুপুরে যে রান্নাটা করছো, আহ মজাদার। তুমি দেখতে শুনতে এত সুন্দর, স্বভাব নরম সরম, কিন্তু তোমার স্বামী তোমার তালাক দিল কেন বুঝলাম না তো। কপালের লিখন চাচা, কপালের লিখন। নসিব খারাপ থাকলে জামাই তালাক দিবে, ঘর পুইরা যাবে, কপাল পুড়বে, কত কিছু ঘটে। চাচা বিকাল হয়ে যেতেছে তো, আমি যাই। হ্যাঁ, রাতের রান্না বসাইতে হইব। আরে দাঁড়াও, এত তাড়াহুড়া করতেছো কিসের জন্য? হ্যাঁ, বসো একটু, কথাবার্তা বলি। সারাদিন বিচার সালিশ কইরা এইখানে ওইখানে যাইয়া শরীরে যায় ক্লান্ত হইয়া, বাড়িতে আইসা যায় একটু কারোর সাথে দুই একটা কথা শেয়ার করবো, কথা কমু, কোনো লোক নাই। বসো, এই চাটা খাইতে খাইতে তোমার সাথে একটু গল্প করি, কথা বলি। বসো বসো বসো। হা হা, এত দূরে বসলা কেন? শোনো, আমার বয়স হয়েছে এখন, কানে একটু কম শুনি, কাছে আসো। সমস্যা নাই চাচা, বলেন, আমি শুনতেছি। আর কাছে আসো, আসো। দূরে থেকে তুমি যতটুকু সুন্দর, কাছে আসলে তার থেকে আরো বেশি সুন্দর লাগে তোমারে। চাচা আমি বাড়িতে যাই, আমার দেরি হয়ে যেতে। দাঁড়াও, এত তাড়া কিসের? হ্যাঁ শোনো, আমার কথা যদি তুমি শোনো, তোমার লাভ ছাড়া ক্ষতি হইব না। ওইটা কি কালি মনে হইতেছে? দাঁড়াও, বুঝতে দিই। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দে! তোর বিচার তো আমি করবো, কঠিন বিচার করবো। আচ্ছা, তুমি সেই কখন থেকে কান্নাকাটি করতেছো? তুমি কান্নাকাটি করলে আমি কেমনে বুঝবো কি হয়েছে? কান্না থামাও, কও আমারে কি হয়েছে? মেম্বার চাচা আমারে। মেম্বার চাচা কি করছে? মেম্বার চাচা খারাপ ভাবে আমার গায়ে হাত দিছে। কি? ওই বুইড়া মেম্বার তোমার গায়ে হাত দিছে? তুমি দাঁড়াও, আমি ওই মেম্বারের সাথে কথা কই আইতেছি। এই খারাপ, কই যাইতেছো তুমি? কই যাইতেছি মানে? কি কইতেছো তুমি? আমি মেম্বারের সাথে কথা কইতে যাইতেছি। তোমার ওই বাড়িতে যাওয়া লাগবো না। আরে আজব কথা, যাবো না কেন? তুমি কেন বোঝো না? মেম্বাররা অনেক বড় লোক, অনেক টাকা পয়সা হ্যাগর। আমগর মতো মানুষ কি হ্যাগর সাথে ঝগড়া বিবাদ করে পারবো? কও, উল্টা দেখবা আমাকে লাত্তি দিয়া গ্রাম থেকে বাইর করে দিচ্ছে। কোনো দরকার নাই তোমার ওটা যাওয়ার।
ওই গ্রামের মেম্বার হইছে দেখে যা খুশি তা কইরা বেড়াইবো, আর সেটা আমাদের মুখ বুঝে সহ্য করতে হইব। জীবনও না, আমি ওরা দেখে আইতাছি, ওর সাথে আমি কথা কই আইতাছি, তুমি থাকো। রফিক, তোর এত বড় সাহস আমার কলার দর্শক, হ্যাঁ? তুই এত সাহস পাইলি কই? স্যার, কলার ছাড়া করতেছি। স্যার, স্যার, স্যার। কি কি মেম্বার সাহেব, আপনার কলার থেকে আমার হাত ছড়াইতে পারতেছেন না, তাই না? আপনার না খুব তেজ হইছে, দেখেন তেজ, দেখেন বুড়া বয়সে খুব তেজ বাড়ছে আপনার। হ্যাঁ, শুনলাম ওই তেজের ঠেলায় মাইয়া মানুষের গায়েও হাত তুলতেছেন। এই, কি কইতেছস? মায়া মানুষের গায়ে হাত তুলতেছে মানে? এই, কি করছিস? কি কইতাছি সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারতেছেন। আপনি নিতুর গায়ে হাত দিয়া কাজটা একদম ঠিক করেন নাই। আমার তো মনে হইতাছে যে আপনার এই দুইটা হাত ভাইয়া আপনার গায়ে ঝুলাইয়া দেই। খবরদার রফিক, তুই ভুলে গেছস আমি এলাকার মেম্বার, আমার সাথে মুখ সামলে কথা বলি। স্যার, মেম্বার? হ্যাঁ, বুইড়া বয়সে নিজের চরিত্র সামলাইতে পারেন না, নিজের লালসা সামলাইতে পারেন না, আবার আমারে কইতেছেন মুখ সামলাইতে। আপনি নিতুর গায়ে হাত দিয়া কাজটা একদমই ঠিক করেন নাই। আপনার আমি ওয়ার্নিং দিতেছি, এরপর যদি নিতুর দিকে ফিরাও তাকাইছেন এটা কিন্তু ভালো হইব না, কথাটা মনে রাখেন। ও আরেকটা কথা, আজকে যেটা হইছে না আপনার সাথে, পুরো গ্রামবাসীর সামনে হোক, সেটা নিশ্চয়ই আপনি চান না। ভালো আছেন? আসসালামু আলাইকুম। কিন্তু তুই আমার গায়ে হাত দিছস, তোর বিচার তো করবই। আর অভিজ্ঞা, তোর বিচারটা কোন কঠিন ভাবে মনে রাখিস তুই। ভাই, তুমি এত সকাল সকাল কই যেতেছো? একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কি খুশির সংবাদ? আমি কয়েকদিন আগে একটা চাকরির পরীক্ষা দিছিলাম, ওইখান থেকে খবর আইছে বাইবার জন্য তারা আমারে ডাকছে। চাকরিটা হয়ে গেলে মেলা টাকা বেতন পাবো। কি কইতেছো, সত্যি? আমাদের আর দুঃখ কষ্টের দিন থাকবো না। চাকরিটা হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়ে করে ফেলবো, তারপরে ঢাকা শহরে একটা ঘর ভাড়া নিয়া তুমি আর আমি টোনাটুনির সংসার সাজাবো। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো যেন চাকরিটা হয়ে যায়। এটা তুমি কি কইতেছো? অবশ্যই দোয়া করবো। আমি অহনি বাড়িতে যাইয়া তোমার লাগি 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া করবো, আল্লাহর কাছে করবো যাতে তোমার চাকরিটা হয়ে যায়। আচ্ছা, আমার চাকরিটা হয়ে গেলে শহর থেকে তোমার জন্য কি নিয়ে আসবো? আমার জন্য কিছুই আনতে হইব না, তোমার চাকরিটা হইলেই আমি খুশি। আমি জানি আমার চাকরি হইলে তুমি খুশি, তারপরও কও তোমার জন্য কি নিয়ে আসবো, তাড়াতাড়ি কও, আমার আবার দেরি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, শহর থেকে আসার সময় তুমি আমার জন্য লাল কাচের চুড়ি নিয়ে আইসো। কাছের চুড়ি লাল? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য নিয়ে আসবো। তাহলে আমি এখন যাই। ঠিক আছে। কেমন আছো মাই ডিয়ার নিতু? আমি কেমন আছি সেটা দিয়ে আপনার কাম কি? হ্যাঁ, আমি না আপনারে বারবার কইছি যে আমার সাথে এইসব আইলা পিরিত দেখাইতে আসবেন না। সেদিনের শর্টটা কি ভুলে গেছেন? সেটা কি আর ভোলা যায়? সুদে আসলে ফেরত দিন। ফেরত দিবেন মানে কি করবেন আপনি? হ্যাঁ, হুমকি দিতেছেন আমারে? এই ধরো তোমার তুলে নিয়ে গেলাম, 2-4 দিন আটকায় রাখলাম। আপনি হেদিকে যাবেন নাকি আমি লোকজন ডাকবো? কি ভয় পাইছো না? আমি তোমারে তুলে নিয়ে যাবো না, তোমার একটা খবর দেওয়ার জন্য আসছি। খবর? কি খবর? মেম্বার সাহেব বিচার ডাকছে, বাদ জোহর পুপপাড়ার বিটায় তোমার উপস্থিত হইতে বলছে। আমার উপস্থিত থাকতে কইছে? কেন? আর কিসের বিচার? সেটা গেলেই বুঝবা। সময় মতো উপস্থিত হয়েও, নাইলে কিন্তু মেম্বার সাহেব খুব রেগে দেয়। তার মতো মানুষের রাগানো কিন্তু ঠিক না। আসি, সময় মতো চলে আইসো। আমারে বিচারে ডাকছে? কিসের বিচার? কিছুই তো বুঝতেছি না।
আমি বইলে আসছি মেম্বার সাহেব খুব রাগী মানুষ, দেরি করা একদম পছন্দ করে না, সময় মতো চলে আসবা। কি ব্যাপার? তারেক এনে কেন? মেম্বার সাহেব, তারেক রে বিচারে কে ডাকছে? তারেক, জি মেম্বার সাহেব, নিতুর স্বামী তাই না? আমি আগে নিতুর স্বামী ছিলাম, এখন নিতুর স্বামীও না, নিতু আমার স্ত্রী না, আমি নিতুরে তালাক দিছি। আচ্ছা, নিতুরে কেন তালাক দিলে তুমি? মেম্বার সাহেব, নিতুর মতো অনেক সমস্যা ছিল, বিভিন্ন সমস্যার কারণে আমি নিতুরে তালাক দিছি। তুমি যৌতুকের টাকা পাও নাই দেখা নিতুরে তালাক দিছো, এটা আমরা জানি, কিন্তু আগামীকাল বিচারে তুমি বলবা যে নিতুর চরিত্র খারাপ, এই জন্য তাকে তালাক দিছো। বাহ, দারুণ গঠনমূলক আলোচনা। মেম্বার সাহেব, তাইলে আমি এই মিথ্যা সাক্ষী দিয়া আমার লাভটা কি? কি চাও, টাকা লাগবো? না মেম্বার সাহেব, আমি আপনার কাছে টাকা পয়সা কিভাবে নিই? আমি সাক্ষী দিতে পারি, তবে আপনি একটু আমাকে খেয়াল রাখিয়ে। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখো। জামিল, জি মেম্বার সাহেব। তোমার শালী নিতু তোমার নামে তো অপবাদ দিয়েছিল তাই না? জি মেম্বার সাহেব, জি সত্যি কথা। এখন আগামীকাল বিচারে গিয়া তুমি এই সত্য কথাগুলি বলতে পারবো তো? জি মেম্বার সাহেব, পারবো। ঠিক আছে, তাহলে এই সবকিছু হয়েছে তো নাকি? আর কি বলবো, আমাদের মেম্বার সাহেবের দিল অনেক বড়, এত পদের আয়োজন করছে, খালি খাবো না আর খাবো। মানে তোমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করা হয়েছে আর কি। তাহলে চলো। ঠিক আছে, ঠিক আছে। আসো। চলেন মেম্বার সাহেব। আমার এই বাড়ি বিচারে কেন ডাকা হইছে? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার নামে অভিযোগ আছে, তুমি এই গ্রামে পরিবেশ নষ্ট করতেছো। কি পরিবেশ নষ্ট করতেছি আমি? হ্যাঁ, তুমি বিবাহিত অবিবাহিত পুরুষদের তোমার জালে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছো। যদি তাদেরকে ফাঁসাইতে না পারো তাহলে তাদের নামে মিথ্যা অপবাদ দিতেছো, এমনকি আমার নামে আজে বাজে কথা রটাইতেছো। আমি নাকি তোমার গায়ে হাত দিছি। ছি 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 ছি। আমি কোনো মিথ্যা কথা কই নাই। আপনি যেটা করছেন আমি সেটাই কইছি। এই চুপ, একদম চুপ। আমার কথার মাঝখানে কোনো কথা বলবো না। আমি কি বলি সেটা শোনো। তুমি তোমার দুলাবের নামে অপবাদ ছড়াইছো। এই কথা কও নাকি? কও। জি মেম্বার সাহেব, সে আমার রাইতে তার ঘরে ডাকছিল, কিন্তু আমি যাই নাই। পরের দিন সকালে কইতাছে আমি নাকি তার ঘরে যাইয়া তার সাথে জোর জবরদস্তি করছি। আমার নামে মিথ্যে কথা রটাইছে, আমি নাকি তার হাত ধরে টানাটানি করছি, তারে কুপ্রস্তাব দিছি। আরে কি কইতাছেন আপনারা? আমি কোনো মিথ্যা অপবাদ দেই নাই। আপনারা যে যা করছেন আমার সাথে আমি তাই কইতাছি। আমি একটা কথাও মিথ্যা কথা কইতাছি না, আপনারা বিশ্বাস করেন। হ্যাঁ, তুমি একাই সত্যবাদী, আর আমরা এখানে যারা আছি সবাই মিথ্যাবাদী। তোমার চরিত্র যে খারাপ এটার সবচেয়ে বড় প্রমাণ হলো তোমার স্বামী। তোমার চরিত্রের দোষের কারণেই তোমার স্বামী তোমার তালাক দিছে। এই চুপ করে বই রয়েছে কি? কও। মেম্বার সাহেব, আমি তারে অনেক ভালো মনে করে বিয়ে করছিলাম। বিয়ে করার পরে যখন আমাদের বাড়িতে নিয়ে যাই, তারপরে যে তার চরিত্র খারাপ, সে একটা নষ্ট চরিত্রই, এই জন্যই আমি তারে তালাক দিছি। কি এত বড় মিথ্যা কথা আপনি কইতে পারলেন? আপনি আমার যৌতুকের কারণে তালাক দিছেন। আপনি আরেকটা বিয়ে কইরা আমার সংসারে বউ নিয়ে ঘরে উঠা আমারে বাড়ি থেকে বাইর করে দিছেন। আপনি তালাক দিয়া আমারে পর কইরা বাড়ি থেকে গাদ ধাক্কা দিয়ে বাইর করে দিছেন। আপনি আমার কাছে এখন কোন আমার চরিত্রের জন্য আপনি আমারে তালাক দিছেন? এত বড় মিথ্যা কথা আপনি কেমনে কইতে পারতেছেন? তোমার কথায় তো আর সত্য মিথ্যা বিবেচনা করা হইব না। বিবেচনা যদি করতে হয় তাহলে প্রমাণ আর সাক্ষী দরকার। এখানে এতগুলি সাক্ষীর কথা শুনে মনে হইতেছে সত্যি সত্যি তোমার চরিত্র খারাপ। তুমি একটা নষ্টা মেয়ে, এই গ্রামের পরিবেশ তুমি নষ্ট করতেছ। আপনারা কি চান
তার বিচার হোক। আমরা চাই তার বিচার হোক। নাসির, আরে ধর। আরে না, আরে কি কথা? আচ্ছা। আরে নাসির, জুতার বাগান লাগলো। ঠিক এইভাবে সারা গ্রামের ঘুরাবি, যাতে সবাই তার এইভাবেই দেখে। ঠিক আছে, বল তোমরা বিচারটা কেমন করলাম? সেরকম একটা বিচার হয়েছে। আমাকে আর মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকলো না। গ্রামের মানুষ সবাই সিসি করে বেড়াইতো, আমার ছোট বোনের কুকিতে সবাই ভেঙে গেছে। আজকের পর থেকে এই গ্রামে আম্মা আর মাথা উঁচু করে চলতে পারবো না গো আম্মা। কি মাইয়া পেটে ধরছিলাম, আগে যদি জানতাম তাহলে ওরে আমি অনের পর লবণ পানি খাইয়ে মাইরে ফেলাইতাম। কেন আমি ওরে মারলাম না? ওরে মারলে আজকে এই দিন দেখতে হইতো না। মারো নাই কেন? হ্যাঁ, মারো নাই কেন? আমার কথা তো তোমরা কেউ বিশ্বাস করতেছো না। আমি তো তোমাকে কইতেছি আমি নির্দোষ, তোমরা কেন কথা শুনতেছো না? তুই দোষ করতেছো না, তুমি তো চুপ কর। আম্মা, মানুষের কথা শুনতে শুনতে আমার শেষ। বাড়ি থেকে কেন বললি না কেন? তুই আর বাচ্চা রেছিস কিসের জন্য? আপা, আম্মা, বাইরের মানুষের কথা বাদ দিলাম, তোরা তো আমার নিজের মানুষ আছিলি। তোরা একটা বারের জন্য আমার কথা বিশ্বাস করলি না। তোরা সবার কথা বিশ্বাস করলি, শুধু আমার কথা জানা। আমি তোর কাছে এতই পর, তোর লাগে গ্রামের মানুষ সবাই আমাকে মাঝে কথা কইতেছে। তুই মর নাইলে আমার বাইরে ফেলা। ঠিক আছে, আমি চলে যাব। কি রফিক ভাই, মুস্কি মুস্কি হাসি, হাতে মিষ্টির প্যাকেট, চাকরি পাইছো? হয়, চাকরি পাইছি। এখন নিশ্চয় নিতুর বাড়িতে যাবা, তাই না? আচ্ছা, আমি কই যামু না যামু, কার কাছে যামু, সেটা তোমার কেন কইতে যামু? আর সেটা যায় না, তুমি কি করবা? এখন নিতুর বাড়িতে যাওয়া তোমার ঠিক হবে না। বিচারে নিতু দোষী সাব্যস্ত হয়েছে, চরম মারধর করা, জুতার মালা পরায় পুরা গ্রাম ঘুরানো হয়েছে। কি? তুমি এগুলা কি কইতেছো? নিতুরে মারধর করছে, জুতার মালা পরায় পুরা গ্রামে ঘুরাইছে? ঠিকই বলতেছি। হাই রে অবুজ, যাও গেলে বুঝো। নিতু, এই নিতু, তুমি হাসছো? আমি এসব কি শুনতেছি? তোমারে নিয়ে নাকি বিচার বসাইছিল, তোমারে নাকি মারধর করছে, পুরো গ্রাম নাকি তোমারে জুতার মালা পরায় ঘুরাইছে। একটা কথা কি জানো,
সেই নারীর পুরুষ অভিভাবক, যেমন ধরো বাপ, ভাই কিংবা স্বামী থাকে না, সেই নারীর দিকে না অনেক পুরুষের কুনজর থাকে। আর সেই নারী যদি হয় ডিভোর্সি, তাইলে সব পুরুষেরা কি মনে করে জানো, সেই নারীর কাছে পাওয়া খুব সহজ, সে নারীরা চাইলেই কাছে পাওয়া যায়। আর যখন তারা ওই নারীর কাছে না পায়, তখন তারা ওই নারীর উপরে কলঙ্ক দেয়, চরিত্রে দাগ লাগায়। সবাই কি মনে করে জানো, ডিভোর্সি নারী হইতেছে সবার, আমরা হইতেছি সবার ব্যক্তিগত সম্পত্তি, চাইলেই সবাই ডিভোর্সি নারীরা ভোগ করতে পারে। রফিক, সব পুরুষ তোমার মতন কেন হয় না কইতে পারো? দেশের সবগুলা পুরুষ মানুষ যদি তোমার মতো ভালো মানুষ হইতো, তাহলে আমার মতো ডিভোর্সি মাইয়া যারা আছে না, তারা একটু শান্তিতে থাকতে পারতো। এই সমাজটা এমন কেন রফিক, কেন এমন কইতে পারো? আমার একটা কথা কইবা, একটা নারীর স্বামী তালাক দিলেই কি সব সেই নারীর দোষ? সেই নারী কি খারাপ হয়ে যায়? কখনোই না। একটা নারীর তালাকের পেছনে সবসময় একটা নারীর অপরাধ থাকে না, পুরুষ মানুষের অপরাধ থাকে। একটা পুরুষ মানুষের দোষেও তালাক হয়। আমাগো সমাজ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের আপনজন, ওরা কেন বোঝে না যে একটা নারীর ডিভোর্স হওয়ার পিছনে শুধু একটা নারীর হাত থাকে না, পুরুষের অনেক হাত থাকে। একটা ডিভোর্সি নারীর সমাজে বাইরে থাকা এত কঠিন কেন কইতে পারো? কেন একটা ডিভোর্সি মাইয়া শান্তিতে থাকতে পারবো না? কি তোমার হ্যাঁ? এমন করতেছো কেন? সমাজের কিছু কলঙ্কিত পুরুষ আমার বাঁচতে দিল না গো। আমি এগের অত্যাচারে বিষ খাইছি। এবার যদি আমি মহিলা যাই একটু শান্তি পাই। তুমি বিষ খাইছো? ওটা আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। আমার আর হাসপাতাল নিলেও কোনো লাভ হইব না গো, আমার সময় ফুরাই আছে। এই তুমি চুপ করো, তোমার কিচ্ছু হইব না, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো, তুমি সুস্থ হয়ে যাবে। ওটো, তুমি খোদাই পাগলামি করতেছ। কইলাম তো আমার হাতে আর অল্প একটু সময় আছে। আচ্ছা শোনো, আমার জন্য লাল ছুরি আনছো? আমি তোমার জন্য লাল ছুরি আনছি। এসে দেখো, ছুরিগুলো খুব সুন্দর, আমার একটু পড়াই দিবা? আমি তোমার ছুরি কথা বলো। তুমি আমার ছেড়ে যেতে পারো না ঋতু। ঋতু কথা বলো, কথা কও ঋতু, তুমি আমার ছেড়ে যেতে পারো না ঋতু।